আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে, আমরা তো সবই দেখলাম যে কিভাবে কি ইলেকট্রন এন এল এম এস এর সঙ্গে সম্পর্কিত সব কিছু দেখলাম। এখন লাস্ট যে টপিক আছে সেটা হচ্ছে, আমরা তো বিভিন্ন কক্ষক দেখছি। তো সেক্ষেত্রে কক্ষকের মধ্যে ইলেকট্রন প্রবেশ করার জন্য বেশ কিছু নিয়ম আছে, মানে কক্ষক সমূহে ইলেকট্রনের সজ্জারীতি। আচ্ছা, আমি স্মল ইলেকট্রনের সজ্জারীতি, বা আমরা বলতেই পারি একটা স্বাভাবিকভাবে কোনো একটা মোলের ইলেকট্রন বিন্যাস আমরা এখন কি করে নিরূপণ করব, হ্যাঁ, সেটাই আমরা এখন বিশ্লেষণ করব। মানে কি, যে একটা মৌলের পরমাণুর কি ইলেকট্রন পজিবল, মানে কি ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করব, সেটা দেখতে হবে। যে সেটাই হচ্ছে কক্ষক সময়ের ইলেকট্রনের সজ্জারীতি। এটা জানার জন্য আমাকে তিনটে সূত্রের কথা ধীরে ধীরে পড়তে হবে। হ্যাঁ, তিনটে সূত্রের ওপর আছে। সেটা হচ্ছে, প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। এগুলো মুখস্থ যেমন করতে হবে, তার মধ্যে যে টপিকে আলোচনা হবে সেটাও আমাকে সঠিকভাবে জানতে হবে। একটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, ঠিক আছে। তারপর হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, আর একটা হচ্ছে আফবাও নীতি। নীতি বা কোথাও সেটা অফবাও নীতিও থাকতে পারে পুরাতন বইয়ে। হ্যাঁ, অফবাও নীতি, এই তিনটে নীতি সম্পর্কে আমাদের জানতে হবে। কী কী? একটা পাউলির অপবর্জন নীতি, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, আর একটা হচ্ছে অফবাও নীতি। তো প্রথমে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। তো পাউলির অপবর্জন নীতি বলছে যে আমরা যে কোনো দুটো ইলেকট্রন, হ্যাঁ, মানে কোনো শক্তি স্তরে বা কক্ষপথের শক্তি স্তরে যে কোনো দুটো ইলেকট্রন নিতে পারি, পরস্পর পাশাপাশি দুটো ইলেকট্রন কি যে এন এল এম আর এস এর মান কখনোই এক হতে পারে না, কখনোই একই হতে পারে না। কথাটার মানে কি, আমি একটু বিশ্লেষণ করি। দেখা যায় যে তিনটি একই হলো, এন এল এম, তাহলে একটা পরিবর্তন হবেই হবে। মানে দুটোর আইডেন্টিটি, যেমন একটা মানুষের, দুটো মানুষের যেমন যমজ আমরা যদি বলতে পারি, দেখা যাচ্ছে যমজ দুজন, তার মধ্যে সব কিছু মিল আছে। দেখা যাচ্ছে দেখতে আচার আচরণ, কিন্তু তার মধ্যে একটা না একটা পার্থক্য থাকবে। এখানে পাউলির অপবর্জন নীতি সেরকমই বলছে যে যমজ যদি দুটো ইলেকট্রন হয়, যমজ ইলেকট্রন মানে হচ্ছে যদি একই শক্তি স্তরে, মানে একই কক্ষকে দুটো ইলেকট্রন থাকে। যেমন আমরা যদি ইলেকট্রনের একটা তীর চিহ্ন উপরে দিই, আর একটা তীর চিহ্ন কীরকম দিই, নিচে দিই। একটা কি ঘড়ির কাঁটার দিকে, আর একটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা কিন্তু ইলেকট্রনের সজ্জারীতে যখন বলি, এটা কি অ্যাকচুয়ালি এসের মানের কথা আমরা বলছি। তো নিশ্চয় দুটোকে আমরা যদি কেউ এরকম লেখে, দুটো একই দিকে, তাহলে কিন্তু সেটা রং। একটা ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয়, আর একটা ঘূর্ণন কী হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এস এর মান কী হলো, পরিবর্তন হলো। যে আমি তার মানে বলে দিচ্ছি যে আবার দেখা যাচ্ছে কখনো যদিও হয় না, দেখা যাচ্ছে এল এম এস এর মান একই হলো, কিন্তু এন এর মান আলাদা হলো। হতেই পারে, না হওয়ার কিছু নয়। ওই জন্য পাউলির অপবর্জন নীতি বলছে যেটা, যে যে কোনো শক্তি স্তরে অবস্থিত দুটি ইলেকট্রনের ক্ষেত্রে এন এল এম এস, এই চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। ভাষাটা কিন্তু ঠিক রাখতে হবে। তো আমরা এখন ওই ব্যাখ্যার মধ্যে যাব। একটা উদাহরণ দিতে হলে, আচ্ছা, দেখা যাচ্ছে আমি 2s উপকক্ষের কথা বলি। হ্যাঁ, 2s উপকক্ষ, অ্যাকচুয়ালি 2s উপকক্ষের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? দুইটি। তাহলে আমরা এন এল এম এস এর মান আমরা নির্ণয় করবো। হ্যাঁ, এন এল এম এস, ঠিক আছে, এন এল এম এস। আচ্ছা, 2s উপকক্ষ, এর জন্য এন এর মান কত হবে? দুজনের ক্ষেত্রে কি 2 হবে, যেহেতু কি এল উপকক্ষ, ঠিক আছে। এল এর মান কত হবে? যেহেতু এস এটা প্রথমে শুরু হয় কোথা থেকে, 0 থেকে, তাহলে 0 0। এম এর মান কত হবে? সেটাও
জিরো হবে, কারণ কি এল এর মান জিরো কোথা থেকে হয়, ওই যে মাইনাস এল থেকে একটা কি প্লাস এল, কিন্তু জিরো কোনো দরকারই নাই। আর তাহলে এস এর মান কী হবে, একটার জন্য এই যে দুটো ইলেকট্রন, একটার ঘূর্ণন যদি প্লাস হাফ ধরি তাহলে আর একটা কী হবে মাইনাস হাফ। ঠিক আছে, এরকম করে যে কোনো আমি দুটো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এরকম করতেই পারি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে আমি শক্তি স্তরে 2s এর প্রথম একটা ইলেকট্রনের কথা বলছি, ধর সেটাকে লিখলাম কি 2s1, আর একটা 2p, সেই এল এরা দুজনেই কি এল কক্ষ। ঠিক আছে, আচ্ছা আমি যদি আবার সেই NLMS এর মান ধরি, কি প্রথমে NLMS, NLMS, এটাও কি NLMS। দেখা যাক এই উদাহরণটা কীরকম হয়। দুজনের ক্ষেত্রে যেহেতু এল উপকক্ষ, তাহলে এন এর মান কত হলো। এইবার এটা এস উপকক্ষ, এল এর মান কত 0, আর এটা পি উপকক্ষ, এল এর মান কত 1, তাই না? সে 0 1 2 3, দেখ তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, হলো তো? এই হচ্ছে কথা। ঠিক আছে, এবার যদি আমরা এম এর কথা বলি, যে এস উপকক্ষে এম এর যেহেতু এল এর মান 0, তাহলে এম এর মান কত 0, কিন্তু এইখানে যদি আমি এল এর কথা যাই, অ্যাকচুয়ালি কি 1 থেকে -1 থেকে কী হবে +1, তার মধ্যে কী আছে 0 আছে। আচ্ছা আমি ধরে নিলাম যে এটা 0 হলো, আমি ধরে নিলাম এটা 0 হলো। আবার এইটা কি দেখা যাচ্ছে এখানেও একটা ইলেকট্রন আছে, এর ঘূর্ণন ওপরের দিকে, মানে এটা +1/2 ধরলাম, আবার এটাও ধরলাম এর ঘূর্ণন ওপরের দিকে +1/2, কিন্তু ভালো করে দেখতে একটা চেঞ্জ আছে, এটা এল এর মান কত 0, এল এর মান কত 1। এই হচ্ছে পাউলির অপবর্জন নীতি। যে পাউলির অপবর্জন নীতি কী বললো, যে একই শক্তি স্তরে যে কোনো দুটি ইলেকট্রনের ক্ষেত্রে NLMS এর মান কখনো একই হতে পারে না। আমাকে দুটো উদাহরণ দিয়ে আমাকে বলে দিতেই পারে যে তুমি NLMS এর মান বিচার করো। আমি বারে বারে বলছি যে গত ক্লাসের আলোচনায় NLMS কী করে বের করতে, আমি কিন্তু আবার রিপিট করছি টুকটাক, মাথায় যেন থাকে প্রত্যেকের, হ্যাঁ, যে NLMS কী করে, এস এর কথা আমি ভুলে যাবো, এস এর দরকারই নাই। এন তো কক্ষ, কে হলে 1 হবে, এখানে আমি নাম্বার দেখে বুঝে যাবো কোন কক্ষের কথা বলেছে। কিন্তু এল আর এম খুব ভাইটাল, সবারই ভুল হয় কিন্তু এল আর এম। এল মনে রাখতে হলে SPDF 0 1 2 3। ঠিক আছে, দেখ পাউলির অপবর্জন নীতি থেকে বেশ কিছু জিনিস কীরকম নির্ণয় করা আছে। ধর আমাকে বললো এস উপকক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এস কক্ষকে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে। দেখ যদি এস কক্ষকের কথা বলি, কক্ষ অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে এল এর মান কত 0 হলো, তার জন্য এম এর মান কত 0, তাহলে কক্ষক সংখ্যা কয়টি, একটি। আর একটা কক্ষে কটি ইলেকট্রন থাকতে পারে, নিশ্চয় দুটি থাকবেই, কারণ একটা ঘূর্ণন যদি পজিটিভ হয় আর একটা ঘূর্ণন মানে +1/2 হলে আর একটা কী হবে অবশ্যই মাইনাস হবে। তাহলে এস কক্ষকে অ্যাকচুয়ালি টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। দেখ ওই জন্য আমরা লিখে পারি কি 1s2 2s2, এগুলো জানার দরকার নয় অত, যে কোন কক্ষে কটা ইলেকট্রন আছে, পাউলির অপবর্জন নীতি থেকেও আসবে না, কিন্তু আমাকে জেনে নিতে হবে যে পাউলির অপবর্জন নীতি থেকে কীভাবে করা যায়, বের করা যায়। ডি কক্ষকের কথা যদি বলি, আর একটা দেখায় ডি কক্ষ। ঠিক আছে, এখানে এল এর মান কত, আমি এন এর মান তো জানি না, এন এর মান তো দরকারও নয়, কিন্তু এল এর মান জানবো, যে 0 1 2 3। আচ্ছা ডি কক্ষ আগে SPD, তাহলে 0 1 2, তাহলে 2, এল এর মান কত 2, তাহলে এম এর মান কত -2 থেকে কী হবে +2, তার মধ্যে কী কী আছে, সরি -2 -1 0 +1 +2, ব্যাস 5টা পেলাম। এবার প্রত্যেকটায় কটা করে থাকতে পারে, দুটো করে ইলেকট্রন, তাহলে 5টা কক্ষক, তাহলে 5 দুগুণে কটা, ডি কক্ষকে মোট কটা ইলেকট্রন থাকে। ওই জন্য দেখ আমরা 3Dর ওপরে 10 হাইস্ট লিখতেই পারি, তার বেশি কিন্তু হবে না। একই রকমভাবে তোরা এফ আর পি দেখতেই পারিস। এবার দেখ পাউলির অপবর্জন নীতির সাহায্যে আমরা একটা কক্ষকে কটি ইলেকট্রন থাকে আমরা তাও জানতে পারবো। কীরকম, যে যদি ধরি কে কক্ষ তো একদম সামনের কক্ষ, আমি যদি এল কক্ষ এম কক্ষ ধরি, কীরকম ভালো করে ভেবে দেখ, তো দেরি হবে, যে এল কক্ষ, তাই তো এল কক্ষতে এন এর মান কত, নিশ্চয় 2। ঠিক আছে 2, তাহলে এল এর মান কটা হতে পারে, নিশ্চয়ই কটা হতে পারে, দুটো হতে পারে। এন এর মান 2 এর জন্য আমি বলেছিলাম সেই দুটো পাওয়া সম্ভব, তাহলে কি একটা 0 হবে আর একটা কত হবে 1 হবে। তাহলে একটা 0 মানে কি, 0 মানে কি এস, আর 1 মানে কি পি। এবার এস এ সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে বললাম, দুটো, আর পি এ সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে 6টা, তাহলে 2 আর 6 যোগ করলে টোটাল কটা ইলেকট্রন। এল কক্ষকে আমরা জানি তো অ্যাকচুয়ালি কটা ইলেকট্রন থাকে।
8টা। আচ্ছা এম কক্ষ দেখি, এখানে এন এর মান কত 3, তাহলে এম এর মান 3-এর এই এম কক্ষকে এই কক্ষে এন এর মান 3-এর জন্য এল এর মানও 3টে পাওয়া সম্ভব। কোথায় থেকে শুরু হয় বলেছিলাম, 0 থেকে শুরু হয় 1 আর 2, ওই যে কোথা থেকে হয় 0 থেকে n-1, তার মধ্যে যতগুলো পড়ে। তাহলে 0 1 2, 0 মানে কত এস, 1 মানে কি পি, আর 2 মানে কি ডি। তাহলে এস কক্ষকে কটা, দুটো, পি কক্ষকে কটা, 6টা, আর ডি কক্ষকে কটা, 10টা, টোটাল কত 18টা। কেন দুটো আসছে সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় যে কোনো একটা শক্তি স্তরে দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো আস্তে আস্তে প্রবেশ করছে। হ্যাঁ, বুঝতে হবে কথাটা, যে যখন কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রনগুলি প্রবেশ করছে তখন সেই শক্তি স্তরে দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো একই দিকে কীরকম দেখা যাচ্ছে, আমি ডি কক্ষকে 5টা এরকম আছে। তো বলতে চাই যে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, যখন তোমার একটা ইলেকট্রন দেখা যাচ্ছে ঢুকছে, তখন বাকি ইলেকট্রনগুলো যখন ঢুকবে একই শক্তি স্তরে তখন তাদের ঘূর্ণন একই দিকে হবে, ঠিক আছে। এরকমভাবে যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ এরকমভাবে পূর্ণ হতে থাকবে, ঠিক আছে। কিরকম আমি ব্যাখ্যাটা আরও ভালোভাবে বলি, যে দেখা যাচ্ছে ডি উপকক্ষে প্রথমে আছে আমার 3টে ইলেকট্রন। ডি উপকক্ষে আমি কি বললাম 3টে ইলেকট্রন। প্রথমে আমাকে কক্ষকে সংখ্যা কয়টি করতে হবে, 5টি। অনেকে কি করবে, প্রথম কক্ষে 2টো, তাহলে একটা 2টো হলো, এরকম করলাম 3টে, তাহলে কি এটা হলো না। বলছে যে ঘূর্ণন একই দিকে হবে, তার মানে কি 1 2 3 4 ব্যাস। হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র এটাই বলছে যে তোমার ইলেকট্রনগুলো যখন একই শক্তি স্তরের মধ্যে কক্ষগুলোতে ঢুকবে তখন তাদের ঘূর্ণন একই দিকে হবে। তারপর এবার দেখা যাচ্ছে ডি এ 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টা ইলেকট্রন থাকলে কী হবে, প্রথমে একই দিকে কী হবে 5টা হবে। এইবার আবার সেই প্রথম থেকেই কিন্তু শুরু হবে। এই যে বোঝা গেল। প্রথম কথা আমি বলি, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্রটা কি প্রথমে মুখস্থ করতে হবে, আর তারপর শুধু এইটা, আর কিচ্ছু না যে আমাকে বিস্তারিত বিরাট আলোচনা করতে হবে তা না। যে আবার দেখা যাচ্ছে আমি বললাম পি কক্ষকে 4টি ইলেকট্রন, পি কক্ষকে আমি কি বললাম 4টি ইলেকট্রন আছে, মানে 2p4 কি হ্যান ত্যান থাকলো। তাহলে পি এর কক্ষকের সংখ্যা কয়টি হয়, পি এ হাইস্ট থাকতে পারে 6টা ইলেকট্রন, 6কে 2 দিয়ে ভাগ করাও, তাহলে কক্ষকের সংখ্যা কয়টি হবে 3টে। এখন ইলেকট্রন সংখ্যা কয়টি, 4টি। তাহলে আমি কি এরকমভাবে দেব, এই তো আমার 4টি হয়ে গেল। তো আমি কি এইভাবে দেব, তাহলে আমি কিভাবে দেব, তাহলে এটা হচ্ছে রং। প্রথমে এখানে একটা, ব্যাস বোঝা গেল। দিয়ে আবার এখানে দেবো কি 4টি, তো হলো না, আবার সেই পুনরায়। যেমন একটা দল করার ক্ষেত্রে আমরা হুন্ডের মাল্টিপ্লিসিটির একটা দল করার ক্ষেত্রে বলতে পারি কীরকম, দেখা যাচ্ছে আমাদের স্কুলে কোনো স্পোর্টস টোর্টস হচ্ছে বা কি একটা নিয়ম মাফিক যদি খেলায়, দেখা যাচ্ছে বললো তোমরা একটা দল তৈরি করো, তোমরা একটা দল তৈরি করো, ঠিক আছে। 10 একটা দলে কজন থাকবে, 10 জন থাকবে। দেখা যাচ্ছে একই দিকে মুখ করে এরকম 10 জন পরপর গেল, ঠিক আছে, 10 জন এরকমভাবে গেল। ওরা কি আবার পরে যে আসবে সে কি এইখান থেকে দল করে, নিশ্চয় দল করে না। একদম নিয়ম মাফিক করতে হলে কি এখান থেকেই করতে হবে। এইভাবে কিন্তু আমার মনে রাখা যেতেই পারে, ঠিক আছে। যে আমরা কিন্তু স্কুলে যখন কোনো কিছু মানে যেমন এনসিসির ক্ষেত্রে তো এটা খুব ভালোই হয়, তাই না। যে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র এটাই। আচ্ছা, তো আফবাও নীতির যেটা মূল বক্তব্য, আচ্ছা এটা পড়ানোর পর আমরা বিশেষ কিছু মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব, কিভাবে কি করতে হয় সেটাও আমরা শিখে দেবো। দেখ, তো আফবাও নীতি জানার জন্য অ্যাকচুয়ালি বলতে চাইছে যে ইলেকট্রনগুলো, যে কোনো ইলেকট্রন মানে অনেকগুলো ইলেকট্রন হতে পারে, প্রথমে মানে অ্যাকচুয়ালি যদি কম্পেয়ার করা যায় তাহলে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে বা নিম্ন শক্তি সম্পন্ন স্তরে, সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, ভাষাটা এরকম হবে, প্রবেশ করে পরে ক্রমান্বয়ে কী হয়, ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করতে চায়। হ্যাঁ, এই কথাটার মানে আমি বলতে চাইছি, আমি কি বলেছি
সর্বনিম্ন শক্তিস্তর, মানে সর্বনিম্ন বলতে যেটা বা সর্বনিম্ন শক্তিস্তর বা উপকক্ষ। হ্যাঁ, উপকক্ষটা মনে রাখলে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, উপকক্ষ মানে কোনগুলো, সেই 1s 2s 2p এগুলো কিন্তু, হ্যাঁ এগুলোকে বলা হয়, বা এগুলো কিন্তু এক একটা শক্তিস্তর। তাহলে ইলেকট্রনগুলো কী হয়, প্রথমে সর্বনিম্ন শক্তিস্তরে প্রবেশ করার চেষ্টা করে, তারপরে কি ধীরে ধীরে সেটা কী হয়, উচ্চতর শক্তিস্তরে যাওয়ার চেষ্টা করে। তো আমরা এটা তো আমরা পড়লাম। তো আব্বাউনিজির একটা যে মূল বক্তব্য, আমরা যে সমস্ত শক্তিস্তর সম্পর্কে জানি কী কী, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d এরকম তো আছে। তো এগুলো পরপর আমি কিন্তু লিখলাম, কিন্তু শক্তি এদের পরপর আমি লিখে গেলাম কিন্তু, যে 1s 2s 2p, এই যে 2s 2p মানে কি এল, 1s মানে কি কে, 3s 3p 3d মানে কি এম, তারপর 4s তারপর 4f আছে, 4s 4p 4f মানে কি এটা কে এল এন 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 কক্ষ, এগুলো কিন্তু কক্ষ, কে এল এম এন এগুলো কক্ষ, আর এগুলোকে কি বলা হচ্ছে উপকক্ষ। আর তার মধ্যে যে বক্সগুলো করছে সেগুলোকে বলা হয় কি কক্ষ। এই তিনটে জিনিস যেন খুব সুন্দরভাবে হয়। হ্যাঁ, মানে ভাষা হয়তো মানে আমরা পড়ার সময় একটু উল্টোপাল্টা পড়লাম, কিন্তু যখন প্র্যাকটিক্যালি করব, মানে প্র্যাকটিস, তখন যেন আমার ঠিকঠাক থাকে। যে আমি বললাম কি এইটা কক্ষ, কে এল এম এন এগুলো কক্ষ, 1s 2s 2p 3s 3p এগুলো হচ্ছে উপকক্ষ, বা এক একটা শক্তিস্তর বলা যেতে পারে। আর তার মধ্যে যে আমি ইলেকট্রনগুলো ফিল আপ করার চেষ্টা করছি, যে বক্সগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি এক একটা কক্ষ। তো এগুলোকে আমরা যদি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি তাহলে কীরকম হয়, দেখ মানে শক্তিস্তর অনুযায়ী 1s আমি আশা করি 10-এ যেরকমভাবে মুখস্থ করে নিয়েছি, 2s 2p 3s 3p তারপরে 4s তারপরে কি 3d এরকমভাবেই মনে রাখতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে 4s 4p 3d তারপরে 4p এরকমভাবে পরপর যেত, ঠিক আছে। আমাদের দরকার অ্যাকচুয়ালি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা এই জিনিসটা একটা খুব সুন্দর করে সাজাতে পারি। কীরকম, আমি মুছে দিলাম, সরি এখানে 3d হবে না, ঠিকই তো বলেছি 3s হবে, আঁকাবাকিতে লিখে ফেলেছি। হ্যাঁ বল, এখানে 3 বা 3d, না না 3d হবে না, এটা এরকমই আছে, আগে 4s, আমি সেটাই বোঝাতে চাইছি। এই জায়গায় তো মিস্টেকটা হয়, টেনে তোরা হয়তো করিস নি, বৃষ্টিতে ব্যাসে খুব করাতাম, যে আগে 4s ফিল আপ হতো তারপরে কি 3d, কারণ 4s এর তুলনায় 3d শক্তিটা বেশি। কী করে সেটাও আমরা পরে আসছি, কিন্তু তার আগে আমরা একটা ওপরে এই যে পরপর আসছে সেটাকে আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারি। কীরকম, তো এগুলো আমি কিভাবে সাজালাম আমি আবার বলি, দেখ আমি সাজানোর কথা বলতে এখানে এস উপকক্ষ যেগুলো হতে পসিবল সেগুলো আমরা করেছি কি 1s 2s 3s 4s 5s 6s 7s, এতদূর দরকার নেই, আমার দরকার এতদূর, কিন্তু তাও আমরা শক্তি স্তরের গণনা আমরা করতে পারবো। তারপর কি এটা নিশ্চয় পি, অ্যাকচুয়ালি 1p সম্ভব নয়, তার জন্য আমরা 1s এর পরে 1p লিখতে পারিনি। তারপরে কি আছে, এটা নিশ্চয় ডি, আর তারপরে আছে কি এফ। তো n সমান 1 মানে কি কে কক্ষ, কে কক্ষকে একটাই পসিবল, সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এটা কে কক্ষ, এটা এন কক্ষ, এটা এন কক্ষ, এন ও এরকম লিখলাম। তো এখন একটা তীর চিহ্নের মাধ্যমে আমরা বুঝে যাব যে কীভাবে কি ইলেকট্রন ঢুকবে। কীরকম, সবসময় মাথায় রাখতে হবে তীর চিহ্নগুলো এরকমভাবে আসবে, মানে এই এরকম সাইডে যদি দেখায় ওপর থেকে আসবে, বৃষ্টি যেমন পড়ে না ওপর থেকে, ওরকমভাবে কিন্তু তীর চিহ্ন আসবে। হ্যাঁ, আর ফট করে নিচ থেকে কিন্তু ঢুকবে না, আগে থেকে বলে রাখলাম, নিচ থেকে ঢুকবে না। কীরকম দেখা যাচ্ছে, আমি এরকম বোঝাচ্ছি, দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 এরকম করলাম, তো দেখা যাচ্ছে 2 থেকে 3-এ আসলো, দিয়ে আবার 3 থেকে দেখা যাচ্ছে এরকম হলো, এইসব না, 3 থেকে আবার ঘুরে যাও যদি আসতে চায়, 3 এখান থেকে ব্যাক করবে কিন্তু। হ্যাঁ, এই যে এদের মধ্যে যে গ্যাপটা আছে, হ্যাঁ চলে গেল, আর তো কাউকে পাচ্ছে না 3-এর। হ্যাঁ, যদি এইখানে দেখা যাচ্ছে 7 লিখতাম, তাহলে নিশ্চয়ই 3 থেকে 7 আসার চেষ্টা করতাম। তো এইখান থেকে তার মানে আবার ব্যাক করতো, দিয়ে কোথায় আসতো, এই যে আমি বলেছিলাম তীর চিহ্নটা কীরকমভাবে আসবে, এই যে পড়লো এরকমভাবে, আবার 5 থেকে কি 6-এ পড়লো, হলো। এবার আমাকে 5-এ আসতে হবে, কীরকম, আবার বললাম এখানে কি কোনো সংখ্যা আছে, নেই নিশ্চয়, তাহলে আবার এখান থেকে কি করব, ব্যাক করে আসবো, এই যে তীর চিহ্ন আবার কি, বোঝা গেল আমি কি বলতে চাইছি। তো এইটাকে আমরা যদি এইভাবে দেখাই খুব সুন্দরভাবে হবে। কীরকম,
যে আমি প্রথমে ঢুকলাম কি 1s, 1sের পরে এইদিকে কি ঢোকার জায়গা আছে না, তাহলে 1s থেকে আমি কি করব, এইখানে সূক্ষ্ম করে ব্যাক করব, দিয়ে কোথায় ঢুকবে 2s, তাহলে এই যে লিখেছি 1s তারপরে কি 2s। আচ্ছা 2sের পর আমি কি আর পাচ্ছি এখানে, নিশ্চয় না, তাহলে আবার ব্যাক করে আমি চলে যাচ্ছি কোথায় 2p, হলো 2pর পর আমি যদি এরকম কোণে আসতে চাই নিশ্চয় আমি কাকে পাবো, একই লাইনে পাচ্ছি না 3s। আচ্ছা তাহলে আমি কি লিখলাম, এই যে 1s 2s 2p তারপরে কি 3s, আমি কিন্তু 4s পাচ্ছি না কারণ একই কোণে আমি পাচ্ছি না কিন্তু, তাহলে 3s থেকে আবার ব্যাক করে কোথায় যাব 3p, হলো তারপরে 3p থেকে আসবে কোথায়, এই যে পেয়ে গেলাম কোথায় 4s, ওই জন্যে 3pর পরে কি আসে এই যে 4s, বোঝা গেল। তাহলে আমি কিন্তু এইভাবে আরও যাই তাহলে আরও মজা পাবো, যে কারণ আমাকে তো জানতে হবে কীভাবে কী হয়। 4sের পর নিশ্চয়ই আমার কাউকে পাচ্ছি না, এইদিকে কি পাচ্ছি, তখন কি করবে আবার ব্যাক করবে, ঢুকলো কোথায় 3d, হলো 3dর পরে তাহলে কাকে পাবো 4p, এই যে আমি লিখে দিয়েছি 3dর পরে 4p, তারপরে এবার আমরা লিখি 4pর পর কাকে পাচ্ছি 5s, তাই না, তাহলে 4pর পর আমরা যদি আরও মনে করি যে এইখানে লিখবো, তাহলে 4pর পরে কি হবে 5s, তারপরে কি 5sের পর আর কিছু পাচ্ছি না, তাহলে ব্যাক করবো কোথায় এই যে 4d, তাই না, তাহলে তারপরে কি 5p তারপরে 6s, আবার ব্যাক করে চলে গেল কোথায় 4s। এরকমভাবে যদি কেউ যদি মনে না রাখতে না পারে, আমার অ্যাকচুয়ালি যথেষ্ট 1s থেকে শুরু করে 4p বা 5s এত দূর অবধি যথেষ্ট, ক্লাস 11-12, বেশি তো দরকার নাই। কিন্তু ঘটনা হচ্ছে কেউ যদি মনে রাখে, আমি যে সবটাই মনে রাখার চেষ্টা করব, তার জন্য এইটা হবে বেটার, যে আমি এসকে এরকমভাবে সাজিয়ে নেব, পিকে এরকমভাবে সাজিয়ে নেব, ডিকে এরকমভাবে সাজাবো, এফকে এভাবে সাজাবো খুব সুন্দরভাবে। আর আমাকে জানতে হবে যে 1sের পর কিন্তু 1p হয় না বা 1d হয় না, ঠিক আছে। তো এইবার যেভাবে সাজেছি, এবার তীর চিহ্ন যেভাবে ঢোকে সেটা কিন্তু আমাকে শুধু মনে রাখতে হবে, এটা কোনো মুখস্থ করার বিষয় নয়, যে তীর চিহ্ন কিন্তু নিচ থেকে কোনোভাবে প্রবেশ করবে না। যদি প্রবেশ করতে হয়, মানে এই তীর চিহ্নটা হিসাব মতো কী প্রবেশ করার কথা বলছি, ইলেকট্রন, ঠিক আছে, যে সবসময় এইভাবেই আসবে। তো এটাকে আরও বিস্তারিতভাবে আমরা অব্যাহতিকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি কিভাবে এই সূত্রগুলো কাজে লাগলো। তো আমাকে সবসময় মাথায় রাখতে হবে আর একটা ছোট্টভাবে যদি মনে রাখি, n+l এর মান, n+l এর মান দেখা যাচ্ছে দুটো শক্তি স্তরের ক্ষেত্রে এদের শক্তি প্রায় সমতুল্য। যদি সমতুল্য শক্তি হয় মানে অল্প হেরফের, তখন আমাকে যে সূত্রটা মেনে চলতে হবে সেটা কি n+l। n+l এর মান যেটার ক্ষেত্রে কম, মানে যার ক্ষেত্রে কম আগে সেখানে ইলেকট্রন ঢুকবে, আর যেটা বেশি সেটার ক্ষেত্রে কী হবে পরে। দেখা যাচ্ছে একজনের ক্ষেত্রে n+l এর মান দেখলাম আমি 4, আর একজনের ক্ষেত্রে কী হলো 5, তাহলে নিশ্চয়ই n+l এর মান কি এর ক্ষেত্রে 4 আর এর ক্ষেত্রে 5, তাহলে আগে কোথায় ঢুকবে 4-এ প্রবেশ করবে, আর একটা 5-এ, তার মানে পরেরটা 5-এ। তার মানে আমাকে সবসময় কী করতে হতে পারে, যে দুটো যদি একই মানে সমতুল্য শক্তি স্তরের কথা ভাবি, তাহলে আমাকে n+l নিয়মটা মেনে চলতে হবে, দিয়ে সেখানে কী করতে হবে আমাকে বের করতে হবে সমষ্টিটা কীরকম। দেখা যাচ্ছে আমরা দুটো শক্তি, এই যে যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, যে সবাই 4s আর 3d, এটা নিয়ে অনেকে চমকে যায় যে 4s আগে ঢুকবে 3dতে পরে কেন। আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা n+l এর মান বের করি, তো এইটা এসের আগে যেটা লেখা থাকে সেটা তো পুরো n এর মান কত 4, এসের জন্য আমি এই যে l এর মান মনে রাখার একটা সোজা উপায় হচ্ছে আঙুল 0 1 2 3 s p d f, তাহলে s মানে কত 0, তাহলে 4 + 0 তাহলে কত হলো 4। আর 3ডির ক্ষেত্রে 3, n এর মান কত 3, d মানে কত, আচ্ছা আমি আগে হিসাব করি s p d, তাহলে কি 0 1 2, তাহলে 3 + 2 তাহলে কত 5। তাহলে এবার আমি এখান থেকে নিশ্চয় বলতে পারবো কি আগে 4s ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে কি 3d। তবে আমি লেখার সময় নিশ্চয় যে বড় তাকে একটু পরে দেওয়াই ভালো, তাই না, যে বড় মানে হিসাব মতো, বুঝতে পেরেছিস তো। এইটাই আমি যখন ইলেকট্রন বিন্যাস করাবো তখন বুঝতে পারবো। এবার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে n+l এর মান সমান হলেও হতে পারে, না হওয়ার কিছু নয়, আমার যে সবসময় আলাদা হবে তার তো মানে নয়। কী বলো n+l এর মান সবসময় সমান হচ্ছে, তখন কি হবে, তখন দেখব যার ক্ষেত্রে n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কি বললাম, যে যার ক্ষেত্রে n এর মান কম তার ক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন একটা উদাহরণ নিই, যে 3d আর একটা কি 4p, কার ক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে দেখি। আচ্ছা আমি আগে 4p লিখে নেবো, হ্যাঁ
আমার দরকার না, আমি এরকমভাবে লিখলাম। তো আমরা হিসাব করব। তো কি বলেছি, এন প্লাস এল এর মান আগে দেখি, এন প্লাস এল এর মান কত হচ্ছে 4, এন এর মান কত 4, আর পি যেহেতু এস পি তাহলে 0 1, তাহলে 4 প্লাস 1, এন প্লাস এল এর মান হচ্ছে কত 5, আবার এটা কত 3 প্লাস ডি এর জন্য কি 0 1 2, তাহলে এস পি ডি, তাহলে 3 প্লাস 2, দুই ক্ষেত্রে 5 আসলো যে। কিন্তু আমি কি বলেছি যে এখন দেখব যে এন প্লাস এল এর মান যদি সমান হয়, যদি সমান হয় তাহলে কি, যা এন এর মান যার ক্ষেত্রে কম তার ক্ষেত্রে আগে ইলেকট্রন ঢুকবে, তাহলে কোথায়, নিশ্চয়ই কি, তাহলে আগে 3D তে ঢুকবে দেন 4D। বোঝা গেল? ওকে।